পারি না, ধরতে পারি না। দাঁড়াও বন্ধু, ধরা দাও, ধরা না দিলে খেলবো না। ধরা দিব না, ধরা দিব না, ধরতে পারি না। নাগকন্যা বিষমণি এভাবে তার বন্ধুদের সাথে খেলছিল, আর সেই দৃশ্য নাগিন আর নাগরাজ একটা গাছের নিচে দাঁড়িয়ে দেখছিল। বিষমণি, সাবধানে, পড়ে গিয়ে ব্যথা পাবে তো মা। ব্যথা পাবো না মা, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তাহলে তোরা খেলতে থাক, আমি আর তোর বাবা গুহায় ফিরে যাই। ঠিক আছে মা, যাও। শিয়াল, টুনি, কাক, বিষমণিকে দেখে রেখো। এই বলেই নাগরাজ আর নাগিন তাদের গুহার দিকে চলতে থাকে। এদিকে বিষমণি তার বন্ধুদের সাথে মনের আনন্দে খেলতেই থাকে। এভাবেই দিন গড়িয়ে জঙ্গলের বুকে রাত নেমে আসে, আর নাগরাজ নাগিন তাদের কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মেঘরাজ্যের টোনা ডাইনি তার রাজ্য থেকে বেরিয়ে আকাশের মেঘ ভেদ করে সোজা জঙ্গলে চলে আসে। আমার সাধনা সিদ্ধির জন্য এবার আমি এই জঙ্গলে তপস্যা করব, আর ইতিপূর্বে আমার যত শক্তি হারিয়েছে আমি সেই সব শক্তি ফিরিয়ে আনবো, আর অনেক শক্তির অধিকারী হব। এই বলে ডোনা ডাইনি একটা গাছের নিচে জাদুর আগুন জ্বালিয়ে তপস্যায় বসে পড়ে আর বিভিন্ন মন্ত্র পড়তে থাকে। মন্ত্র পড়া শেষে দুহাত দুদিকে প্রসারিত করে বলতে থাকে, জাগো জাগো, আর দেখাও আমাকে শক্তি অর্জনের দিশা। জাগো জাগো, দেখাও দেখাও দিশা। ঠিক তখনই আগুন থেকে একটা জুয়ার কুণ্ডলী উঠে দিক নির্দেশ করতে থাকে, আর তার পিছু ডাইনিও সেই দিকে চলতে থাকে। আর এক পর্যায়ে ধোয়ার কুণ্ডলী সেই নাগরাজ আর নাগিনের গুহার সামনে এসে অদৃশ্য হয়ে যায়। মেঘরাজ্যের ডাইনি আমি, নাম আমার টোনা। একে একে সব শক্তি অর্জন করব, কেউ কিচ্ছু করতে পারবে না। এই বলেই ডাইনি নাগরাজ আর নাগিনের গুহায় প্রবেশ করে, আর ঠিক কিছুক্ষণ পর গুহা থেকে বেরিয়ে আবারও জঙ্গলের দিকে চলতে থাকে। তারপর ধীরে ধীরে সকাল হয়ে আসে। বিষমণি, মা বিষমণি, উঠে পড়, সকাল হয়ে গেছে। মা বিষমণি, শুনতে পাচ্ছিস? তাড়াতাড়ি উঠে পড়, আমাদের যে আবার খাবার খুঁজতে যেতে হবে। মা, আমি যে উঠতেই পারছি না, আমার মাথাটা কেমন ঘুরছে, আমার শরীরটাও কেমন দুর্বল দুর্বল লাগছে। বলিস কি, ভালো করে খাওয়া দাওয়া করিস না জন্য আজ তোর এই অবস্থা। শোন মা বিষমণি, তুই আজ গুহাতেই বিশ্রাম নে, আমরা খাবার খুঁজে নিয়ে আসি। তবে হ্যাঁ, আজ থেকে আমরা তোকে যা যা খেতে দিব সেই সব খাবি কিন্তু। এই কথা বলেই নাগরাজ আর নাগিন গুহা থেকে বেরিয়ে পড়ে খাবার খোঁজার উদ্দেশ্যে। নাগরাজ আর নাগিন কিছু দূর যেতেই শিয়াল ওদের সামনে আসে আর বলে, এ কি নাগরাজ নাগিন, তোমরা একা কেন? বিষমণি কোথায়? আমাদের কন্যার শরীরটা ভালো নেই, ও যে মাথা তুলতেই পারছে না, ওর নাকি শরীরটা অনেক দুর্বল। সে কি কথা, বিষমণি তো কাল ভালোই ছিল, তাহলে হঠাৎ কি হলো? জানি না, বুঝতে পারছি না শিয়াল। এবার তুমি থাকো, আমাদের তাড়াতাড়ি খাবার নিয়ে গুহায় ফিরতে হবে। চলো নাগিন। এই বলে নাগরাজ আর নাগিন শিয়ালের কাছ থেকে সামনের দিকে চলতে থাকে। আবার সারা দিন কেটে গিয়ে রাত হয়। নাগরাজ আর নাগিন গুহায় ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগে ডোনা ডাইনি গতকালের মতো গুহায় প্রবেশ করে আর কিছুক্ষণ পর গুহা থেকে বেরিয়ে পড়ে। বিষমণি, মা, আজ তোর শরীর কেমন? মা বাবা, আমি যে আজ চোখ পর্যন্ত খুলতে পারছি না, আমার যে অনেক কষ্ট হচ্ছে। হায় হায় রে, এ কি বলছিস? কি করে তোর এই অবস্থা হলো রে মা? নাগিন, এখন কেঁদো না তো, চলো আমরা নাগ গুরুদেবের কাছে যাই। আমাদের কন্যার কি হয়েছে সেটা নাগ গুরুদেবই বলতে পারবে। এই বলে নাগিন আর নাগরাজ তাদের গুহা থেকে বেরিয়ে সোজা গুরুদেবের কাছে চলে আসে আর বলতে থাকে,
হে গুরুদেব, আমাদের কন্যা বিষ্মণি দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। প্রথমে তো আমরা গ্রাহ্য করিনি, কিন্তু আজ কন্যার চোখ পর্যন্ত খুলতে পারছে না। আমাদের কন্যাকে আপনি বাঁচান গুরুদেব, বাঁচান। কি করে এমন হলো দয়া করে বলুন। আমার মনে হচ্ছে তোমাদের কন্যার কোনো অসুখ হয়নি, ওর উপর কালো শক্তির ছায়া পড়েছে। তোমরা ওকে কয়েকদিন চোখে চোখে রেখো, তারপর বাকিটা আমি দেখছি। এ কথা শুনে নাগরাজ আর নাগিন গুরুদেবের কাছ থেকে গুহায় ফিরে আসে। এদিকে রাতে ডোনা ডাইনি নাগরাজ আর নাগিনের ঘুমের সুযোগ নিয়ে গুহায় প্রবেশ করে আর কিছুক্ষণ পর বেরিয়ে যায়। নাগরাজ আর নাগিন বিষ্মণির খেয়াল রাখা সত্ত্বেও বিষ্মণি আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। নাগরাজ, বিষ্মণি যে আর কোনো কথাই বলছে না। কি হলো বিষ্মণি মা তোর? আমিও তো কিছুই বুঝতে পারছি না। চলো নাগিন, কন্যাকে নিয়ে গুরুদেবের কাছে যাই। নাগরাজ আর নাগিন তাদের অসুস্থ কন্যাকে নিয়ে গুরুদেবের কাছে চলে আসে। নাগ গুরুদেব বিষ্মণিকে ভালো করে দেখে বলে, এ আমি কি দেখছি? তোদের কন্যার যে রক্ত শূন্যতা হয়েছে। কেউ তোদের কন্যার রক্ত চুষে খেয়েছে। রক্ত চুষে খেয়েছে? কে কে সেই শয়তান গুরুদেব? আমার ক্ষমতা দ্বারা আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকুই তোদের বলেছি। তবে কে এই অপকর্ম করেছে সেটা আমার জানার বাইরে। গুরুদেব, তবে কি আমাদের কন্যা ভালো হবে না? আমাদের কন্যাকে ভালো করে দিন গুরুদেব, দয়া করে ভালো করে দিন। তোদের কন্যাকে আমি সুস্থ করে দিতে পারবো না, তবে একটা উপায় বলতে পারবো। আর সেই উপায়টা হলো মিষ্টি আপেল। তোরা যদি মিষ্টি আপেলের নির্যাস তোদের কন্যাকে খাওয়াতে পারিস, তাহলে তোদের কন্যা সুস্থ হয়ে যাবে। কিন্তু গুরুদেব, মিষ্টি আপেল পাবো কোথায়? এই বনে তো এমন আপেল গাছ নেই। মিষ্টি আপেলের গাছ পরিলোকে আছে, তোরা পরিলোকে গেলেই সেই আপেল পাবি। গুরুদেব যখন নাগরাজ আর নাগিনকে এসব বলছিল, ঠিক তখনই ডোনা ডাইনি সেখানকার একটা গাছের আড়াল থেকে লুকিয়ে সব কথা শুনে আর বলতে থাকে, না 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 না, আমি এই কন্যাকে কিছুতেই সুস্থ হতে দিব না। আমি এর রক্তপান করেছি। এই কন্যা যতক্ষণ না মৃত্যুবরণ করছে ততক্ষণ আমার শক্তি আমার কাছে ফিরে আসবে না। আমি ওই মিষ্টি আপেল কিছুতেই এই নাগকন্যা অব্দি পৌঁছাতে দেব না। এদিকে গুরুদেব নাগরাজকে আর নাগিনকে বলতে থাকে, তোমাদের কন্যার অবস্থা বেশি ভালো নয়। যত তাড়াতাড়ি সম্ভব মিষ্টি আপেল নিয়ে আসার ব্যবস্থা করো, নয়তো তোমাদের কন্যাকে চিরদিনের জন্য হারাতে হবে। গুরুদেবের এমন কথা শুনে নাগরাজ আর নাগিন অনেক ভেঙে পড়ে আর তাদের কন্যাকে নিয়ে সেখান থেকে গুহায় ফিরে আসে। এখন কে যাবে ওই পরিলোকে মিষ্টি আপেল আনতে? আমরা যে উঠতে পারি না, আকাশে যেতে পারি না। কিন্তু না নাগিন, আমরা যাবো ওই পরিলোকে মিষ্টি আপেল আনতে। হ্যাঁ, কাক ঠিক বলেছে। আমাদের বন্ধুকে এই অবস্থায় দেখতে আমাদেরও ভালো লাগছে না। কাক, আর দেরি নয়, চল চল। এই বলে টুনি আর কাক গুহা থেকে বেরিয়েই পরিলোকের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই টুনি আর কাক মেঘ ভেদ করে পরিলোকে এসে উপস্থিত হয়। পরিলোকে এসে পড়েছি টুনি, এবার আমাদের মিষ্টি আপেল গাছ খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি খুঁজি। এই বলে টুনি আর কাক এদিক সেদিক মিষ্টি আপেলের গাছ খুঁজতে থাকে আর এক পর্যায়ে পেয়েও যায়। ওই যে মিষ্টি আপেল গাছ, চল চল, এক্ষুনি আপেল ছিঁড়ে গুহায় যাব। এই বলে টুনি আর কাক মিষ্টি আপেল গাছের কাছে আসে। ঠিক তখনই ওদের সামনে ডোনা ডাইনি চলে আসে। ও, তার মানে তোরা মিষ্টি আপেল নিতে এসেছিস? বোকা পাখি, বাঁচতে চাইলে চলে যা। আমাদের বন্ধুর জন্য আমরা সব করতে পারি ডাইনি। এই মিষ্টি আপেল আমরা জঙ্গলে নিয়ে যাবই যাব, সেটা জীবন দিয়ে হলেও। তাই নাকি ছোট্ট টুনি? তাহলে মর তুই। ডোনা ডাইনি তার হাতে থাকা জাদুই দণ্ড দিয়ে জাদু করে টুনির দিকে, আর সাথে সাথে টুনির গায়ে আগুন লেগে টুনি সেখানেই মারা যায়। এই দেখে কাক অনেক ভয় পেয়ে যায় আর পরিলোকে থাকা একটা দণ্ডের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। আমি ওই নাগকন্যার রক্ত খেয়েছি ওকে মারার জন্য, ও মরলেই আমার লাভ।
আমি হারানো শক্তি ফিরে পাবো। হাসতে হাসতে ডোনা ডাইনি অদৃশ্য হয়ে যায়। তার মানে সব এই ডাইনির কাজ। এখন আমি কি করে এই আপেল নিয়ে যাব? কাক যখনই এসব বলে কাঁদছিল ঠিক তখনই সেখানে পরিলোকের রাজকুমারী মধুপরি আসে আর কাককে কাঁদতে দেখে বলে, কাক, তুমি এখানে কি করছো? আর এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? জঙ্গলে সব ঠিক আছে তো? এভাবে না কেঁদে শান্ত হয়ে আমাকে বলো তো কি হয়েছে? পরীর এমন সাহায্যমূলক কথা শুনে কাক ইতিপূর্বে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, কাক, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। মিষ্টি আপেল নিয়ে আমি নিজেই নাগরাজ আর নাগরানীর গুহায় যাব। চলো আমার সাথে। মধুপরী কাককে সাথে নিয়ে সেই মিষ্টি আপেল গাছের কাছে আসে আর একটা আপেল ছিঁড়ে নেয়। তখনই ডোনা ডাইনি সেখানে এসে উপস্থিত হয়। কালো কাক পালিয়ে গিয়ে পরীকে সাথে নিয়ে এসেছিস? মূর্খ পাখি, এবার তুইও মরবি, তার সাথে পরীও মরবে। শয়তান ডাইনি, অসহায় বাবা মায়ের কাছ থেকে তাদের সন্তানকে কেড়ে নেওয়ার পরিকল্পনা করতে তোর লজ্জা করে না? আজ তো আমরা নয়, তুই মরবি। এত বড় কথা, দাঁড়া দেখাচ্ছি মজা। ডোনা ডাইনি তার জাদু দণ্ড পরীর দিকে ছুঁড়ে মারে। পরীও তার জাদু শক্তি দিয়ে ডাইনির জাদু প্রতিহত করে। আর এভাবে দুজনের আক্রমণের পাল্টা আক্রমণ চলতে থাকে। এক পর্যায়ে পরীর ছোড়া একটা জাদুই তরবারি দিয়ে ডাইনির একটা হাত কেটে যায়। কি করলি? কি করলি এটা তুই? আমি তোকে ছাড়বো না পরী, এর প্রতিশোধ আমি নিবই নিব। ডোনা ডাইনি যন্ত্রণায় ছটফট করতে করতে অদৃশ্য হয়ে যায় আর মধুপরী কাকের সাথে মিষ্টি আপেল নিয়ে গুহায় চলে আসে আর নাগিনের হাতে সেই আপেল তুলে দেয়। নাগিন মিষ্টি আপেলের নির্যাস তাদের কন্যাকে পান করায় আর সাথে সাথে বিষ্মণি সুস্থ হয়ে ওঠে। আমাদের কন্যা সুস্থ হয়ে উঠেছে। নাগরাজ, দেখো নাগরাজ, আমাদের কন্যা ঠিক হয়ে গেছে। পরিবোন, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত বড় বিপদ থেকে সাহায্য করার জন্য। হ্যাঁ পরি, আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। এভাবে বলতে নেই নাগরাজ, অন্যের বিপদে সাহায্য করাই যে পরিলোকের প্রত্যেকটা পরীর ধর্ম। এবার আমাকে ফিরতে হবে, সাবধানে থেকো। মধুপরী নাগরাজ আর নাগিনের কাছ থেকে বিদায় নিয়ে পরিলোকে ফিরে আসে। এদিকে নাগরাজ আর নাগিন তাদের কন্যাকে নিয়ে আগের মতোই সুখেই দিন কাটাতে থাকে।